আমাদের নেতা তারেক রহমান এই সরকারের মিথ্যা মামলায় একে একে মিথ্যা সাজানো মামলায় সাজানো নাটকে বিভিন্ন মামলায় সাজা হয়েছিল। আমাদের নেতাকে দেশে আসতে দেননি। তিনি দেশের বাইরে থেকে এদেশের ছাত্র যুবক শ্রমিক মেহনতি মানুষের জন্য তিনি অনেক সময় বক্তব্য দিয়েছেন। সরকার আইন করে আমাদের পার্টির চেয়ারম্যানের বক্তব্য প্রচার করার জন্য নিষিদ্ধ করেছিলেন, কিন্তু যার বক্তব্য কিন্তু এদেশের মানুষ শোনার জন্য অপেক্ষা ছিল, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জনসভায় বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান এই বাংলাদেশের মাটি মানুষের নেতা বিভিন্ন সময় ছাত্র সমাজের উদ্দেশ্যে, যুবক সমাজের উদ্দেশ্যে, শ্রমিক সমাজের উদ্দেশ্যে তথা জাতির উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করেছেন, কিন্তু কোনো মিডিয়ায় তা প্রচার করা হয়নি। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে সব বক্তব্য শুনেছি। প্রিয় সাথী বন্ধুরা, আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই গুম হয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় 10 বছর মিথ্যা মামলায় সাজা নিয়ে বিদেশে অবস্থান করেছেন, দেশে আসতে পারেননি। লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তারপরও কিন্তু বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন। তিনি যেন রাজনীতি থেকে সরে যান। 1/11 সময় সেই সামরিক সরকারের সাথে এই ফ্যাসিস্ট সরকার মিলে তারেক রহমানকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেন রাজনীতি থেকে সরে যান। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমান সকল নির্যাতন সহ্য করে, সকল অত্যাচার সহ্য করে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করেছেন। তিনি বিদেশে থাকা বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে, পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছেন। এই কারণে গত ফ্যাসিস্ট সরকারের প্রধান শত্রু ছিল তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে। আমরা যখন বিভিন্ন জায়গায় তারেক রহমানের আমরা জন্মদিবস পালন করেছি, সেখানে এই ফ্যাসিস্ট সরকার পুলিশ ভাইরা হামলা করে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে, নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই সরকার তারেক রহমানকে নয়, তারেক রহমানের যে শব্দ প্রচলন সেখানেও কিন্তু তারেক এই ফ্যাসিস্ট সরকার ভয় পেত, তারেক রহমানের ছাকে ভয় পেত, তারেক রহমানের বক্তব্যকে ভয় পেত। এই জন্যই এই ফ্যাসিস্ট সরকার তারেক রহমানের বিভিন্ন বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করার জন্য নিষেধ করেছিল। তারেক রহমান জাতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকবার বক্তব্য দিয়েছেন, কিন্তু বাংলাদেশের কোন মিডিয়া সেগুলো প্রচার করার জন্য সাহস পাননি বা প্রচার করতে পারেনি। অনেক সাক্ষাৎকারও দিয়েছেন, সেগুলো কিন্তু কখনো বাংলাদেশের মিডিয়া প্রচার করতে পারেনি। দীর্ঘ 16 বছর আমরা যখন আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন নিশ্চিত করেছি, প্রায় 16 বছর 17 বছর পরে আমাদের নেতা তারেক রহমান বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। অনেক হয়তো লক্ষ্য করেননি, অনেক হয়তো খেয়াল করেননি, ঠিক মতো শোনেননি। এই কারণে কিন্তু এই এলাকার বাড়িওয়ালারা, মুরব্বীরা সেটাকে সবাইকে শোনার জন্য, দেখার জন্য আজকে এই প্রোগ্রামটি করেছে। এই জন্য আমি এই এলাকার বাড়িওয়ালাদের, মুরব্বীদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, যে কথাটি এখন বিভিন্ন রাজনৈতিক দল বলছে, এই কথাটি অনেক আগেই আমাদের নেতা তারেক রহমান ভেবেছেন। যারা এখন ভাবছেন, আমাদের নেতা অনেক আগেই ভেবেছেন বলেই 5ই আগস্টের 2 বছর পূর্বে আমাদের নেতা তারেক রহমান এই দেশকে মেরামতের জন্য 31 দফা তিনি ঘোষণা করেছেন। যে 31 দফার ভিতরে
বাংলাদেশের সকল সংস্কার, সকল সমস্যার সমাধান আছে। আর আপনারা এখন বলছেন, কিন্তু আমাদের নেতা আজ থেকে 3 বছর আগে এই কথাগুলো বলেছেন, রাষ্ট্রকে সংস্কার করতে হবে, সংস্কার করার জন্য এই 31 দফা দরকার। আর বলেছেন বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতা আসতে পারে, তাহলে এই 31 দফা পূর্ণ করে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা হবে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন বিবিসি বাংলায় আমাদের নেতা যে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকারটি দিয়েছেন, তিনি কিন্তু সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাক্ষাৎকার দেননি। তিনি দিয়েছেন জাতীয় শক্তির একজন প্রতীক হিসেবে, তিনি দিয়েছেন বাংলাদেশের একজন নেতা হিসেবে, বাংলাদেশের এই 18 কোটি মানুষের নেতা হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাগ বিরাগ সম্পূর্ণ কিছু খুব সম্পূর্ণ কিছু তিনি উপেক্ষা করে তিনি দেশের কল্যাণের জন্য তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তাকে নির্যাতন করা হয়েছিল, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, তাকে একে একে মিথ্যা মামলা দিয়ে এই ফেসিস্ট সরকারের ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে সাজা দিয়েছিল। তারপরে কিন্তু আমাদের নেতা তারেক রহমান রাগ ক্ষোভ বিরাগ সব ত্যাগ করে দেশের স্বার্থে সবার কল্যাণে তিনি সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আসুন সবাই মিলে দেশকে গড়ি, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। এটা হলো একজন দেশ নায়কের বক্তব্য। প্রিয় সাথী বন্ধুরা, তাই আমি বলতে চাই, আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন, বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসবে, সেই সরকার গঠন করবে। আর বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, ধানের শীষে ভোট দেয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে, মানুষের সেবা করার জন্য কাজ করবে, মানুষের সেবা করার জন্য সরকার গঠন করবে। যতদিন দেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন সংস্কারের কাজ সময়ের তাগিদে চলতেই থাকবে। তাই সংস্কারের নাম বলে তারা নির্বাচন বানচাল করতে চায়। বাংলাদেশের মানুষ যখন এটা প্রত্যাখ্যান করেছে, তখন আবার নতুন করে শুরু করেছে পিআর পদ্ধতি। আরে ভাই, পিআর পদ্ধতিটা কি? এই পিআর পদ্ধতি তো বাংলাদেশের মানুষ বুঝেই না। তাহলে আপনারা কেন পিআর পদ্ধতিতে চাচ্ছেন? এটা হলো ওই যে জামাতের আমির জয়লাভ করতে পারবে না, তাহলে তাদের তো সংসদ সদস্য হতে হবে। তাই ভোট যাই পাক, 12,000 পাক, 15,000 পাক, 17,000 পাক, ওই পিআর পদ্ধতির কোঠায় তারা সংসদে যেতে চায়। এই জন্যই পিআর পদ্ধতি। সোশ্যাল মিডিয়ায় এক মুরব্বী বলেছেন, আমি ভোট দিলাম ট্রাম্পকে, এমপি হয়ে গেল হিরো আলম। এটা কি সম্ভব? এটা কিন্তু জামাত চাচ্ছে। তাই বলতে চাই, এগুলো চাচ্ছে কেন? নির্বাচনকে বানচাল করার জন্য। আজকে আরেকটি দল আছে যারা গত 16 বছর শেখ হাসিনাকে পাখা দিয়ে বাতাস করেছিল, শেখ হাসিনা শান্তি ঘুমিয়েছিল, সেই দলটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আপনারা দেখেছেন ইসলামী শাসনতন্ত্রের আন্দোলনের আমির শেখ হাসিনার সাথে বহুত গোপন মিটিং করেছেন। কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে বহুত মিটিং করেছেন, কোলাকুলি করেছেন। এখন অনেক লম্বা লম্বা কথা বলেন। আপনারা দেখেছেন গত 16 বছর এই ইসলামী শাসনতন্ত্রের আমির হাত পাখার নেতা, তিনি বলেছেন শেখ মুজিবের দাদার দাদা তার ধার্মিক ছিল। শেখ মুজিব সবসময় টুপি মাথায় দিয়ে থাকতেন। শেখ মুজিবের দাদা আরব থেকে এসেছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। কি ডাহা মিথ্যা কথা। আবার বলেছেন শেখ হাসিনা নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়ে গিয়েছে। শেখ হাসিনা 7 বছর থেকে নামাজ পড়ে। আপনারা কেউ দাগ দেখেছেন? আরে আমরা কেউ দাগ দেখি নাই। আরে এই হাত পাখার আমির কিভাবে দাগ দেখলো? তিনি কি
কোনদিন রাত্রে এক রুমে তার সাথে ছিল নাকি, এটা জিজ্ঞাসা করার প্রশ্ন আছে। বাংলাদেশের মানুষ কেউ শেখ হাসিনার কপালে দাগ দেখেনি। এই হাত পাখার আমির কিভাবে শেখ হাসিনার কপালে দাগ দেখলো বাংলাদেশের মানুষ এটা জানতে চায়। আজকে তারা বড় বড় কথা বলেন, আজকে তারা শেখ হাসিনার বিরোধী হয়ে গিয়েছেন। আজকে ইসলামকে ব্যবহার করে এই দুটি দল আজকে ক্ষমতায় আসতে চায়। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে পূজা হয়েছে। আমরা বলেছি উৎসব যার যার, নিরাপত্তা সরকারের। আমরা কেউ যেন কাকে বাধা দিতে না পারে, আমরা সেই ব্যাপারে লক্ষ্য রাখবো, সহযোগিতা করব। এটা পরিষ্কার কথা, এখানে কোনো ভেজাল নেই। কিন্তু একটি দল, যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এই দলটি মন্দিরে গিয়ে বলেন রোজার পূজা, মুদ্রার এপিস আর ওপিস, এটা কি হতে পারে? আবার বলেন রাম, শাম, মোহাম্মদ, আলী সবাই শান্তির প্রতীক, এটা কি হতে পারে? তাহলে ধ্বংসকে তারা, ইসলামকে তারা ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে বিকৃত করছে। তারা বলেন তাদের বিরুদ্ধে কথা বলা হলে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, তাদের বিরুদ্ধে কথা বলা হলে ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে। অর্থাৎ তারা ইসলামের নাম ভাঙিয়ে তারা আজকে ক্ষমতায় যেতে চায়। গত কয়েকদিন আগে দেখেছি তারা এই দলটি একটি মসজিদে সমাবেশ করছে, এলাকাবাসী তাদেরকে সমাবেশ করতে দেননি। তারপর তিনি ওই এলাকার এমপি প্রার্থী জামাত ইসলামের, সে বলল যদি মসজিদে রাজনীতি করা না যায় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন শরীফ পড়া যাবে না। এসব নেতাদেরকে, এসব দলকে এদেশ থেকে বিদায় করতে হবে। যারা বলে মসজিদে কোরআন পড়তে দেওয়া হবে না, যদি রাজনীতি করতে দেওয়া না হয় মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে কিসের রাজনীতি? আপনি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত হবে না, রাজনীতি করতে দিতে হবে? আমরা মসজিদে যাই, আমরা রাজনীতি করি না, আমরা রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। এটা করতে আপনাকে আমরা চেষ্টা করেছিলাম কম বেশি একসাথে কাজ করার জন্য। এমনকি রাজনৈতিক বক্তব্য আমরা যে 31 মানুষ আপনাদেরকে নিষেধ করে, এটা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করে। প্রিয় সাথী বন্ধুরা, আরেকটি দল এই যে হাত পাখা, তারা বলেন হাত পাখায় ভোট না দিলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হবে। তারা বলেন হাত পাখা এবং দাঁড়িপাল্লার বিরুদ্ধে যারা ভোট দিবে তারা বেহেশতে যেতে পারবে না। ধিক্কার জানায় এইসব বক্তব্যকে। আজকে তারা ইসলামের নাম ভাঙিয়ে আজকে তারা ক্ষমতায় যেতে চায়। ইসলামকে আজকে তারা বিকৃত করা হচ্ছে, ইসলামী মূল্যবোধকে আজকে তারা ধ্বংস করে দিচ্ছে। তাই আজকে এই বাংলাদেশের 95 মানুষ মুসলমান, এই মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, যারা ইসলামকে বিকৃত করছে, যারা ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে, যারা বাংলাদেশের মাটিতে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করছে, আসুন সবাই মিলে এদেরকে এদেশ থেকে বিতাড়িত করি। এদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের গণতন্ত্র, ইসলামী ঐক্য, ইসলামী মূল্যবোধ আমরা প্রতিষ্ঠা করি। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য থেকে হেতু করবো না, শুধু বলতে চাই আপনারা আমাদের পার্টির নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, যিনি শক্ত মামলা, হামলা এবং সাজা উপেক্ষা করে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, যিনি আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য ভাবেন। আমাদের সেই নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ, বিশ্বাস আমাদের বিশ্বাস, বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, ইসলামী ঐক্য অটুট রাখবে, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।